অমরনাথ যাত্রার আজ তৃতীয় দিন, আর এই ব্লগ পাবলিশ হচ্ছে মানে আমি যাত্রা সম্পূর্ণ করে ভালোভাবে ফিরে এসেছি। 30শে জুন অমরনাথ যাত্রা শুরু হতে আর মাত্র 24 ঘন্টার অপেক্ষা। যে যাত্রার প্রথম দিনের সাক্ষী হতে এই কাহিনী লিখছি, যার পটভূমি তৈরি হয়েছে কলকাতা থেকে দিল্লি, দিল্লি থেকে শ্রীনগর, এই দুই পর্বে। কাহিনীর তৃতীয় পর্বে এসে আজ আমরা যাব বালটাল, অমরনাথ যাত্রার অন্যতম বেস ক্যাম্প। সংগ্রহ করব আরএফআইডি কার্ড, আরও অনেক পুঙ্খানুপুঙ্খ তথ্য নিয়ে আজকের তৃতীয় পর্ব। আজকে বালটাল বেস ক্যাম্প পৌঁছানো অবধি আমার একটা টেনশন, মানে বেস ক্যাম্প অবধি পৌঁছে গেলে আর চাপ নেই। ব্রেকফাস্ট হাতে নিয়ে নিয়েছি, আর টাইম ছিল না বসে খাওয়ার ওখানে। ব্রেকফাস্ট হাতে নিয়ে আর কি আমরা ফার্স্ট রওনা দিয়েছি শ্রীনগর থেকে বালটালের পথে। ঝকঝকে রৌদ্রোজ্জ্বল এই দিনে শ্রীনগরের আবহাওয়া বেশ মনোরম। সকাল থেকেই রাস্তায় রাস্তায় সিআরপিএফের জওয়ানরা। এটা যদিও শ্রীনগরের দৈনন্দিন ছবি, যদিও আজ তাদের ব্যস্ততা অনেকটাই বেশি। প্রত্যেক রাস্তার মোড়ে 40 থেকে 50 মিটার অন্তর ফোর্সকে আজকে ডিপ্লয় করা হয়েছে এইসব জায়গাগুলোতে, সব জায়গাতে প্রত্যেকটা রাস্তার কোনায় কোনায় ফোর্স দাঁড়িয়ে আছে। আমার সঙ্গে যে আমার গাড়ির চালক আছে ও বলছিল যে গত বছরও এত ফোর্স ছিল না, এই বছর যত ফোর্স এখানে ডিপ্লয় করেছে গভর্নমেন্ট থেকে। কিছু একটা যেন ঘটতে চলেছে বা কিছু একটা ঘটবে সবসময় যেন তারই একটা আশঙ্কা। অথচ প্রকৃতি এত সুন্দর, ভূস্বর্গ এত সুন্দর, তার মধ্যেও কোথাও যেন কিছু একটা অনিশ্চয়তা। অমরনাথের কাছে এটাই প্রার্থনা থাকবে যে সেরকম কিছু যেন না হয়, না কোনো প্রাকৃতিক বিপর্যয় হোক, না কোনো আতঙ্কবাদী হামলা হোক। কারণ প্রত্যেকটা তীর্থযাত্রীর জীবন যেমন দামি, তেমনি কিন্তু প্রত্যেকটা ভারত মায়ের বীর সেনা, প্রত্যেকটা সেনা জওয়ানের জীবনও কিন্তু ততটাই দামি। এবারের যাত্রা যেন খুব ভালোভাবে সম্পূর্ণ হয় প্রত্যেকের জন্য, যারা যাত্রা করতে আসছেন এবং যারা ডিউটিতে এসছেন তারাও যেন খুব ভালোভাবে তাদের বাড়ির কাছে, তাদের ফ্যামিলির কাছে ফিরে যেতে পারে। আর সেই সাথে আমিও যেন ভালোভাবে ফিরে আসতে পারি এবং আপনাদেরকে অমরনাথ যাত্রা 2023-এর ব্লগস উপহার দিতে পারি এবং সেই সাথে একটা সুস্পষ্ট গাইডলাইনও শেয়ার করতে পারি। অনেক দর্শক বন্ধু আমাকে জিজ্ঞেস করেন যে কাশ্মীর কোন সময় গেলে ভালো হবে। তো তাদের জন্য আমি একটা কথা বলবো যে কাশ্মীর কিন্তু প্রত্যেকটা সিজনেই সুন্দর। আপনি যদি বর্ষাকালে আসেন, এই সময় জুন জুলাই মাসে, এই সময় প্রচুর গ্রিনস দেখতে পাবেন, প্রচুর সবুজ দেখতে পাবেন, মানে পুরো ভ্যালিটা সবুজ হয়ে আছে। যদি আপনি পুজোর সময় আসেন সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই সময়, তাহলে আপেল পাবেন। তারপরে যদি আসেন ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, ওই সময় আমি এসেছিলাম, ওই সময় খুব কষ্ট, মানে প্রচুর বরফ থাকে। তখন এই যে উমার আজকে আমাকে নিয়ে যাচ্ছে, আগে মানে এই যে জানুয়ারি মাসে এসেছিলাম তখন উমারই ছিল, তো ওর সাথে অভিজ্ঞতা সাক্ষী হয়েছিলাম। মানে প্রচুর বরফে ঢেকে থাকে। যারা বরফ এনজয় করতে চান, মানে প্রচুর বরফ, তারা জানুয়ারি ফেব্রুয়ারিতে আসতে পারেন। কিন্তু বরফে কিন্তু যখন তখন যা খুশি হতে পারে, মানে গাড়ি ধরুন আটকে যেতে পারে, সেক্ষেত্রে হয়তো অন্য গাড়ি এসে আপনাকে রেস্কিউ করবে। মানে এইটুকু কিন্তু ধৈর্য রাখতে হবে যে প্রবলেম হতে পারে, রাস্তা বন্ধ থাকতে পারে, হয়তো 2-3 দিন আটকে যেতে পারে। সেই কষ্ট যদি সহ্য করে নিতে পারেন বা সেই চ্যালেঞ্জ যদি অ্যাকসেপ্ট করে নিতে পারেন, তাহলে বলবো যে শীতকালে আসুন, যখন প্রচুর স্নোফলে, প্রচুর বরফ পড়ে, তখন কাশ্মীর অন্যরকম কাশ্মীর। সময় বৃদ্ধি পাওয়ার সাথে সাথেই বালটালের সাথে আমার দূরত্ব ক্রমশ হ্রাস হচ্ছিল। দেখতে দেখতেই আমরা পার করলাম খরস্রোতা সিন্ধ নদী। আমাদের চলার পথে উন্মুক্ত হলো সোনামার্গের প্রবেশদ্বার। এইখানে তৈরি হচ্ছে ভারতবর্ষের সবথেকে লম্বা রোড টানেল, প্রায় 14 কিলোমিটারের কাছাকাছি লম্বায় হতে পারে। এই টানেলটা কানেক্ট করবে যে জজিলাকে। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এরকম সময় এই অঞ্চলে প্রচুর তুষারপাত হয়। এই জন্য শ্রীনগর লে যে হাইওয়ে সেটা বন্ধ থাকে, মানে লাদাখের সঙ্গে শ্রীনগরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যোগাযোগটাকে অটুট রাখার জন্য বা কন্টিনিউ রাখার জন্য তৈরি হচ্ছে জজিলা টানেল, ভারতবর্ষের সবথেকে দীর্ঘতম রোড টানেল। এই সেই সোনামার্গ অন্য অন্য সময় বরফে ঢাকা থাকে, এখন পুরো সবুজ। আর ওই দূরে দেখা যাচ্ছে থার্জিয়াস গ্লেশিয়ার। আর যারা দর্শক বন্ধুরা আমাকে জানতে চেয়েছিলেন যে অক্টোবর মাসে কাশ্মীরে যাওয়া বরফ পাবো কিনা, তাদের জন্য বলবো দেখুন অক্টোবর মাসে বরফ পাওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ এখনই তো কোনো বরফ নেই। এটা জুন মাস, মানে জুনের লাস্ট, এখনই কোনো বরফ নেই, সব গলে গিয়েছে। তো বরফ আপনারা পাবেন না ধরেই বেড়াতে আসুন, শুধুমাত্র কাশ্মীরের সৌন্দর্যকে উপভোগ করতে। আমরা পার করে এলাম সোনামার্গ। এখান থেকে বালটাল বেস ক্যাম্প হচ্ছে এখনও 14 কিলোমিটার। বাইরে তো ঠান্ডা ভালোই লাগছে, মানে শ্রীনগরে গরম লাগছিল, এখন ঠান্ডা লাগছে এখানে এসে। এদিকটা এমনি ঠান্ডা। আর এখান থেকে যদি দেখাই আমি ক্যামেরায়, ওই দূরে ওই পাহাড়ের উপরে ধরুন আমাদের পৌঁছাতে হবে, অমরনাথ ওরকম হাইটেই। এই প্রবাহমান সিন্ধ নদীকে দেখে নিজেকে আটকাতে পারলাম না। বেস ক্যাম্প কাছেই আছে, বালটাল বেস ক্যাম্প, আর 10 কিলোমিটারের মধ্যেই আছে। এখানে দাঁড়াতে ইচ্ছা করলো, দাঁড়িয়ে পড়লাম। আর পেয়ে গেছে খিদে, পেট পুরো সমান হয়ে গেছে। তো ওখানে একটা দোকানে দাঁড়িয়েছি, এখান থেকে একটু চা খাই, আর যদি ম্যাগি ট্যাগি পাওয়া যায় তো ভালো, না পাওয়া গেলে চা আর বিস্কুটই হোক আপাতত। ये बिस्कुट दीजिए ना एक मुझे, एक दीजिए ना मुझे।
এখান থেকে চা নিয়েছি, চায়ের সাথে বিস্কুটও নিয়েছি। এখান থেকে জলের বোতল নিলাম, জলের বোতলে বললাম জলটা একটু গরম করে দিন, এই ফ্লাক্সে গরম জলও নিয়ে নেবো, খাবার কাজেও আসবে আবার চা বানানোর কাজেও আসবে, কারণ ওখানে গিয়ে কোথায় খুঁজবো গরম জল, কে করে দেবে। সকাল 10:16 আমাদের চা পর্ব শেষ। এবার আমরা এখান থেকে রওনা দেবো বালটালের দিকে। আর একটা ইনফরমেশন আপনাকে দিয়ে দিই, খুব দরকারি কথা এটা। আপনারা অনেকেই টাকা ট্রান্সফার করার জন্য ফোনপে, পেটিএম এগুলো ইউজ করেন। তো কাশ্মীরে এসে তো প্রিপেড সিম চলে না, পোস্টপেড সিমই চলে এখানে এসে। তো এক্ষেত্রে আপনাদেরকে বলবো যে যদি আপনারা পোস্টপেড কানেকশন ওখান থেকে করে নিয়ে আসেন বা এখানে এসে প্রিপেড সিম নেন, সেক্ষেত্রে আপনার পুরনো সিমটা না, যে সিমে আপনার যে নাম্বারে আপনার ফোনপে বা পেটিএম এগুলো সব অনলাইন মানি ট্রানজ্যাকশান অ্যাপগুলো অ্যাক্টিভেট করা আছে, সিমটা খুলবেন না। এখানে আপনার সিম কাজ নাই করুক, কিন্তু আপনার ফোনপে, পেটিএম কাজ করবে। আমি যেমন এখানে পেমেন্ট করলাম, এই দোকানে যা বিল হয়েছিল পেটিএম দিয়ে করলাম, কিন্তু যদি সিম একবার খুলে ফেলেন না, তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে এসে সিম ভেরিফাই করতে গেলে আবার ওটিপি চাইবে, তখন কিন্তু ওই অনলাইন মানি ট্রানজ্যাকশান অ্যাপসগুলো কাজ করবে না। ওখানেই রয়েছে নীলগ্রাথ, আমি তো নীলগড় বলে এসেছি, বাট ওটার উচ্চারণ হচ্ছে নীলগ্রাথ হেলিপ্যাড, বালটাল হেলিপ্যাডও এটাকে বলা হয়। এই হেলিপ্যাড থেকে কিন্তু হেলি পরিষেবা দেওয়া হয়, হেলিকপ্টার সার্ভিস দেওয়া হয় এখান থেকে, বালটাল থেকে অমরনাথ পর্যন্ত, অমরনাথ বলা ভুল, পঞ্চতারিণী পর্যন্ত। আপনি পেহেলগাম বা চন্দনবাড়ি হয়ে আসুন, ওখান থেকেও হেলিকপ্টার সার্ভিস রয়েছে পঞ্চতারিণী পর্যন্ত, আবার এখান থেকেও রয়েছে। তো আমি তো এবার যাওয়ার সময় ট্রেক করে উঠবো, আর ফেরার সময় এর পরের ব্লগে যদি সেই ব্লগটা আসে, তাহলে সেই ব্লগে দেখবেন যে আমি কিন্তু আসার সময় হেলিকপ্টার করেই নামবো, যাতে আপনাদেরকে আমি প্রপার ইনফরমেশনটা দিয়ে দিতে পারি। এখানে মনে হচ্ছে গাড়ি চেক করা হবে। এই হচ্ছে বালটাল বেস ক্যাম্প যাওয়ার রাস্তা, বাট এখানে নিরাপত্তা হচ্ছে কঠোর। সঙ্গে সঙ্গে গাড়ি দাঁড় করালো একদম, দিয়ে বলছে যে ডকুমেন্টস আছে, পারমিশন আছে এখানে যাওয়ার জন্য। আমি দেখালাম, এই দেখুন ডকুমেন্টস আছে, আমার যাত্রা পারমিট রয়েছে, তবে গাড়িকে অ্যালাউ করছে। যারা যাত্রা করতে আসছেন, যাত্রা রেজিস্ট্রেশন বা যাত্রা পারমিট, সেই সাথে কিন্তু আপনার অরিজিনাল যে পরিচয়পত্র, আধার কার্ড, ভোটার কার্ড বা পাসপোর্ট যেটা আপনি নিয়ে আসেন, সেটা কিন্তু সবসময় সাথে রাখুন, কারণ এখানে বিভিন্ন জায়গায় চেক হবে। আর অমরনাথ যাত্রা কিন্তু কেদারনাথের মতো নয়, সিকিওর যাত্রা এবং ডিফারেন্ট। কেদারনাথ যাত্রার সাথে কিন্তু এই যাত্রাকে তুলনাগুলো চলবে না, কারণ এখানে যতজনের পারমিট তারাই যত উপরে যেতে পারবে, যতটা রেজিস্ট্রেশন তারাই উপরে যেতে পারবে, আদার্স কিন্তু বাইরের কোনো লোককে এখানে অ্যালাউ করবে না। সেই জন্য কিন্তু সবসময় ডকুমেন্টেশন ঠিকঠাকভাবে করে নিয়ে আসুন, রেজিস্ট্রেশন, মেডিকেল সার্টিফিকেট এবং সেই সাথে আপনার সচিত্র পরিচয়পত্র। বিয়ের পরের প্রথম দিন, স্কুল কলেজ জীবনের প্রথম দিন, চাকরি জীবনের প্রথম দিন, আর এই যাত্রার প্রথম দিন, অমরনাথ যাত্রা হোক, কেদারনাথ যাত্রা হোক, এইগুলোতে একটু সমস্যা হয়েই থাকে সব দিক থেকে, কারণ এরাও প্রিপেয়ার হতে পারে না অত তাড়াতাড়ি, আর আমরাও মানে ব্যাপার স্যাপার অনেক কিছু বুঝতে পারি না, অভিজ্ঞতা দিয়ে শিখি। এরপরে যারা যাত্রা করতে আসছেন ধরুন 15 দিন 20 দিন পরে, তখন সব কিছু খুব ইজি হয়ে যায়, তখন এরাও সিস্টেমের সঙ্গে সরবরাহ হয়ে যায় এবং আপনাদের কাছেও প্রপার ইনফরমেশন পৌঁছে যায়। আর প্রপার ইনফরমেশন পৌঁছে দেওয়াটাই হচ্ছে আমার কাজ বা আমাদের কাজ। এখানে আরও একবার চেক হলো গাড়িতে কতজন সাওয়ারি আছে। আমি তো সবসময় এটা হাতেই রেখেছি, হাতে দেখিয়ে দিচ্ছি। তো বললো সিঙ্গেল, আমি বললাম হ্যাঁ সিঙ্গেল, আর কেউ নেই। বললো ঠিক আছে, ছেড়ে দিল। ওই দূরে দেখা যাচ্ছে বালটালের বেস ক্যাম্প। অধিকাংশ তীর্থযাত্রীরাই যাত্রা এদিক থেকেই করে, কারণ এই রুটটা একটা সহজ। এখান থেকে যেমন আপনি ডিরেক্টলি শ্রীনগর থেকে বালটাল চলে এসে যাত্রা শুরু করলেন, ওখানে তা নয়, ওখানে হচ্ছে যে পেহেলগাম যেতে হবে, পেহেলগাম থেকে আবার শেয়ার ট্যাক্সি নিয়ে বা শেয়ার গাড়ি নিয়ে যেতে হবে হচ্ছে চন্দনবাড়ি থেকে যাত্রা শুরু করতে হবে। আর রুটটা অনেকটা বেশি, তো সবাই চায় যে দর্শনে যখন করব তখন আমি শর্ট সময় দর্শন করতে পারি। যারা চন্দনবাড়ি হয়ে যাবে সেক্ষেত্রে রাস্তা ধীরে ধীরে চড়াই হয়, অল্প অল্প করে উচ্চতা বাড়ে, এটা হচ্ছে একদম স্টিপ, পুরো খাড়াই। এবার অমরনাথ যাত্রায় এই রুটটাই সব থেকে টাফেস্ট রুট, টাফেস্ট ট্রেকিং রুট। তো সেই খাড়াই পথ ধরেই আর কি যাত্রা করব, চেষ্টা করবো আগামীকাল প্রথম দিন, মানে ফার্স্ট ডে ফার্স্ট শো আমি দর্শন করবো এবং আপনাদেরকে সেই দর্শন করার অনুভূতি, ক্যামেরা তো ওখানে অ্যালাউ নয়, যতদূর অব্দি ক্যামেরা নিয়ে যাওয়া যায় ততদূর পর্যন্ত গিয়ে আপনাদের সবাইকে সেই দর্শনের অনুভূতি শেয়ার করার চেষ্টা করব। ওই সামনে আবার চেকিং, এখানেও পুলিশ চেক করছে, চেক করার আগেই আর কি এটাকে বের করে দিয়ে দিয়েছি। বলছে বাপরে, আপনি তো একদম পুরো ডকুমেন্টেশন সব কিছু করে নিয়ে এসছেন, আমি আই কার্ড দেখাবো, বললাম না দেখাতে হবে না, সঙ্গে সঙ্গে ছেড়ে দিল। বেস ক্যাম্পের যে টেরিটরি সেখানে ঢুকে গেছি, এখান থেকে বেস ক্যাম্প হচ্ছে আর 2 কিলোমিটার। বেস ক্যাম্প আসা পর্যন্ত আমার বিশাল টেনশন ছিল যে গাড়ি ছাড়বে কি ছাড়বে না, কি হবে না হবে, কারণ যাত্রা কাল থেকে শুরু, আমি অ্যাডভান্স আসছি এখানে। গাড়ির সফর এ পর্যন্তই ছিল। যারা প্রাইভেট ভেহিকেলে আসছেন তাদের গাড়ি এ পর্যন্তই আসবে এবং গাড়িকে এখান থেকে পার্কিংয়ে দিয়ে দেওয়া হবে এবং সমস্ত তীর্থযাত্রীদেরকে এখানে নামিয়ে দেওয়া হবে। এরপর থেকে গাড়ি অ্যালাউ নয়। এইখান থেকে বেস ক্যাম্প পর্যন্ত, ওই যে দূরে বেস ক্যাম্প রয়েছে ওই পর্যন্ত হেঁটে যেতে হবে। কালকে তো হাঁটতেই হবে, আজ থেকেই হাঁটার প্র্যাকটিসটা শুরু হোক। সমস্যা হচ্ছে এবার ব্যাগ বেশি হয়ে গেছে, সামনে একটা পিছনে একটা সাইডে একটা। কাল থেকে যাত্রা শুরু, আজ থেকেই পার্কিং ফুল।
গতবার আপনারা যারা ব্লগ দেখেছিলেন যে এখান থেকেই ফিরেছিলাম শেয়ার গাড়ি নিয়ে শ্রীনগর। কোল্ড ড্রিঙ্ক, জলের বোতল সবই পাওয়া যাচ্ছে। খাওয়া দাওয়া নিয়ে এখানে কোনো অসুবিধা নেই, অন্তত অমরনাথ যাত্রায় আর বৈষ্ণো দেবীতে। খাওয়া দাওয়া নিয়ে সমস্যা হচ্ছে কেদারনাথে। যারা কেদারনাথ ট্রেক করেছেন তারা অমরনাথটা একবার করে ফেলুন, তাহলেই পার্থক্য বুঝতে পারবেন। ফাইনালি পেয়ে গেলাম অমরনাথ যাত্রার জন্য মেন ব্রহ্মাস্ত্র RFID কার্ড। এখানে বালটাল বেস ক্যাম্পে রয়েছে RFID কাউন্টার, এখানে লাইন দিয়ে আপনারা পেয়ে যাবেন। অথবা আমি আগেও বলেছিলাম যারা আপনারা জম্মু তাওয়াই হয়ে আসছেন, জম্মু তাওয়াই স্টেশন কিংবা শ্রীনগর এয়ারপোর্টেও RFID পেয়ে যাবেন। কিন্তু RFID কার্ড নেওয়ার আগে KYC বাধ্যতামূলক। এখানে যেমন RFID কার্ড দেওয়া হচ্ছে, একই সাথে আপনার যাত্রা পারমিট দেখিয়ে এখানে KYC করে নিন। KYC করার জন্য লাগবে হচ্ছে আপনার আধার কার্ড, যাত্রার পারমিট এবং হচ্ছে আঙুলের ছাপ। এটা নেওয়ার পর ওরা একটা এরকম নাম্বার লিখে দেবে, এই যে KYC ডান। KYC ডান হয়ে যাওয়ার পর আপনাকে ওরা ইস্যু করবে হচ্ছে এই যাত্রা কার্ড বা RFID কার্ড। আবারও বলছি, এই কার্ড ছাড়া কিন্তু যাত্রা অ্যালাউ নয়, আপনি বৈধ যাত্রী নন, যতই আপনার পারমিট থাক বা যাই থাক। তো এটা কিন্তু অবশ্যই লাগবে। যেহেতু জম্মু কাশ্মীরে প্রিপেড সিম চলে না আমাদের ওয়েস্ট বেঙ্গলের, সেহেতু সবসময় একটা টেনশন থেকেই যায় যে সিম কার্ডের। তো যারা আপনারা অমরনাথ যাত্রা করতে আসছেন, বালটাল বেস ক্যাম্পের আগেই রয়েছে এখানে মোবাইলের দোকান। এখান থেকে আপনারা সিম নিতে পারবেন। জিওর সিম 500 না, এখানে জিও সিমের দাম হচ্ছে 500 টাকা। প্রিপেড সিম যেটা এখানে কাজ করবে, ওর সঙ্গে ইন্টারনেটও ফ্রি থাকবে। এখানকার লোকাল সিম নিতে গেলে আপনাকে দেখাতে হবে আপনার আধার কার্ড দেখালে সঙ্গে সঙ্গে আপনারা সিম এখানেই পেয়ে যাবেন। বেস ক্যাম্পে ঢোকার আগে এখানে হবে হচ্ছে চেকিং। এই যে রয়েছে চেকিং কাউন্টার, এখানে চেকিং করা হবে আপনার ব্যাগপত্র এবং সে সাথে আপনাকে চেক করার পরে কিন্তু আপনি প্রবেশ করতে পারবেন হচ্ছে বালটাল বেস ক্যাম্পের ভেতরে। তো সেই চেকিংয়ের লাইনে দাঁড়িয়ে পড়েছি। সিকিউরিটি এখানে আমাকে জিজ্ঞেস করছে যে আপনি কতজনের গ্রুপে আছেন, আপনারা কতজনের গ্রুপ। বললাম 5,78,000 গ্রুপ। ঘাবড়ে গেছে, বললাম না আমি আপাতত একাই, বাট আমার সঙ্গে ভার্চুয়ালি আছে হচ্ছে 5,78,000 यूट्यूब दर्शक और 2,62,000 फेसबुक दर्शक। कैसा फील हो रहा है आज आपको? एकदम बढ़िया। कल सुबह होगा ना यात्रा? बस पहला दर्शन करेंगे। समय बेला 11টা বেজে 35 মিনিট রোদের দেখা দিয়েছে, আর সেই সাথে চেকিংও কমপ্লিট হয়ে গেছে। চেকিং করার সময় শুধু ব্যাগট্যাগ তো স্ক্যান করলো, সেই সঙ্গে জিজ্ঞেস করে নিল যে কোনো শার্প ইনস্ট্রুমেন্ট আছে কিনা, ছুরি কাঁচি এরকম কিছু আছে কিনা। সিগারেট লাইটার ফাইটার ছিল যাদের, তাদের দেখলাম যে নিয়ে নিল ওদের কাছ থেকে। ফোন, ক্যামেরা, ট্রাইপড, খাবার দাবার জিনিস নিয়ে কোনো অসুবিধা নেই। এইগুলো হচ্ছে সমস্ত প্রাইভেট টেন্ট। বালটালের টেন্ট আগে দূর পর্যন্ত আছে, বাট যদি আপনারা মনে করেন যে গেটের কাছেই থাকবেন তাহলে গেটের কাছে থাকতে পারবেন। বা এই যে রাস্তা যাচ্ছে, যে রাস্তা দিয়ে কালকে ট্রেক করব, ওই দিকে গিয়েও প্রচুর টেন্ট আছে। তো এখানে একবার টেন্ট দেখে নিই, যদি পছন্দ এখানে থেকে যাব। এখানে দেখুন এরকম টেন্ট রয়েছে, টেন্টে এরকম খাটিয়া রয়েছে। একটা টেন্টে 8 জন 10 জন করে ক্যাপাসিটি বা 6 জন। মোবাইল চার্জ দেওয়ার জন্য প্লাগ পয়েন্টও রয়েছে, মাল্টি প্লাগ পয়েন্ট। আর এখানে ঘুমানোর জন্য এরকম সব ক্যাম্প খাট রয়েছে। এই টেন্টে থাকার জন্য আলাদা করে এনারা বলছেন কোনো ফিক্সড টাকা নেই। এর আগে আমি যখন পঞ্চতারিণী গিয়েছিলাম, পঞ্চতারিণীতে আগের বছর ছিলাম, ওখানে 600 টাকা নিয়েছিল। বাট বালটাল বেস ক্যাম্পে বলছে কোনো রকম কোনো চার্জেস সেভাবে কিছু ফিক্সড নেই। বললো আপনার যেটা খুশি দিতে পারেন, কেউ 50 টাকাও দেয়, কেউ 150 টাকাও দেয়, কেউ 200 টাকাও দেয়, কেউ 100 টাকাও দেয়, মানে ফিক্সড কিছু নেই। হচ্ছে মাটিতে ঘুমানো, মানে যাকে বলে ঢালাই বিছানা। ঢালাই বিছানা হচ্ছে এরকম, এখানেও মানুষ তীর্থযাত্রীরা ঘুমোতে পারবে। এবং সেই সাথে রয়েছে দেখুন মোবাইল চার্জ দেওয়ার জায়গাও রয়েছে। এখানে বাল্বও রয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা। এখানেও 10 জন থাকতে পারবে। পরপর প্রচুর টেন্ট রয়েছে, যেদিকে তাকাবেন সেদিকেই পড়বে হচ্ছে নীল হলুদ এরকম সব টেন্ট। একটা বিষয় আমার বলার আছে এই টেন্টের ক্ষেত্রে, আপনারা যে টেন্টেই থাকছেন, যেখানে থাকছেন, সেটা পঞ্চতারিণী হোক, সেটা শেষনাগ হোক, কিংবা সেটা বালটাল বেস ক্যাম্প হোক, টেন্ট কিন্তু চিনে রাখবেন, কারণ টেন্ট কিন্তু হারিয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। এত টেন্ট তো একই রকম সব প্যাটার্নের। এবার আপনি ধরুন টেন্ট থেকে বেরিয়ে বাথরুমে গেলেন বা বাইরে কিছু কিনতে গেলেন, এবার যখন ফিরে আসবেন না, আমারও এটা আগেরবার হয়েছিল, তখন আর নিজের টেন্ট খুঁজে পাবেন না। ওই জন্য যাওয়ার সময় একটু ভালো করে খেয়াল রাখবেন যে কোন পথ ধরে আপনি গিয়েছিলেন, আবার সেই পথ ধরে এসেই কিন্তু আপনাকে আপনার টেন্টে ফিরতে হবে। গরম জলের জন্য নেবে হচ্ছে 50 টাকা করে। যারা স্নান টান করবেন সকালবেলায় তাদের জন্য তো গরম জল লাগবে, কারণ সকালে তো খুব ঠান্ডা পড়ে এখানে। আর এই বাথরুমগুলোর ভেতরেও কিন্তু কল রয়েছে, ছোটো ছোটো কল এখানে রয়েছে বাথরুমের ভেতরে। বাট আমি একবারের জন্য জলের দেখা পাইনি। তখনও একবার এসেছিলাম টয়লেট করতে, জল পাইনি, এখনও জল নেই। ওই জন্য আমি বললাম জল কিন্তু সঙ্গে করে নিয়ে আসবেন যারা বাথরুম ব্যবহার করতে আসছেন। আর ভেতরে তো প্রচুর দোকানও রয়েছে, এখান থেকে মোজা কিনতে পারবেন, মোজা বিক্রি হচ্ছে। তো যদি ছিঁড়ে টিড়ে যায় জুতো বা ব্যাগের লক, তো সেটা আপনারা এখান থেকে পেয়ে যাবেন, ফেসিলিটি রয়েছে। ফ্রুটস বিক্রি হচ্ছে, যে জলের বোতল বিক্রি হচ্ছে, এদিকে সমস্ত রকম ঠান্ডা পানীয় রয়েছে। অনেকে এক্সটেনশন কর্ড আনতে ভুলে যান মোবাইল বা মাল্টি ডিভাইস চার্জ করার জন্য, সেগুলো এখানে বিক্রি হচ্ছে।
চকলেটস রয়েছে, ম্যাগি রয়েছে, চুলে লাগানোর কালার অব্দি রয়েছে। এখানেও জিওর সিম বিক্রি হচ্ছে, এইদিকে সব বিক্রি হচ্ছে শীতের পোশাক। কেউ যদি শীতের পোশাক আনতে ভুলে যায়, ধরুন আপনি সোয়েটার বা উইন্ডচিটার বা শীতের পোশাক আনতে কিছু ভুলে গেছেন, তো এখানে দোকান রয়েছে, এখান থেকে সেই শীতের পোশাক কিনতে পারবেন। ছেলেদেরও এবং মেয়েদেরও পরপর সব দোকান রয়েছে। জুতো, ব্যাগ, রেনকোট, সোয়েটার। কেউ যদি মনে করে যে শুধু আমি যাত্রা পার্সিটা করে নিয়ে চলে আসবো, বাকি আমি সাথে কিচ্ছু আনবো না, প্লাথি একটা ব্যাগ নিয়ে আসবো, এখান থেকে সব কিছু কিনে আমি ইউজ করবো, তাও করতে পারবেন। তেল, শ্যাম্পু, সাবান, পারফিউম, চিরুনি, কি লাগবে সব রয়েছে এখানে। ये क्या है जी? ये क्या है? बल्ला पापड़ी चाट। पापड़ी चाट। ये क्या है जी? चावल? राइस। थोड़ा दे दीजिए ना मुझे। ओ बस हो जाएगा। ये क्या है जी? ये दाल क्या है? ये नहीं चाहिए। रोटी, मक्का की रोटी नहीं चाहिए। और मिर्ची। এই সোয়াবিন চাवल একটু টেস্ট করে দেখি। হায়দ্রাবাদের বিরিয়ানির মতো টেস্ট অনেকটা। এখানে সমস্ত লঙ্গরে খাওয়া দাওয়ার জন্য কোনো রকম টাকা পয়সা লাগে না। বলা হয় এটাই নাকি ভোলের প্রসাদ বা ভোলে বাবার সেবা। লঙ্গরে সমস্ত রকম খাদ্য পানীয় ফ্রি হলেও বাইরে থেকে যদি জল টল আপনারা কিনতে চান, যে বাইরে থেকে ধরুন জলের বোতল কিনলাম, 20 টাকার বোতল হচ্ছে 30 টাকা, 10 টাকা লেস হচ্ছে 15 টাকা। বাইরে কিন্তু জিনিসপত্রের দাম 5 টাকা বা 10 টাকা বেশি, যেমন কেদারনাথেও আছে তেমনি এখানেও। আমি একটাই প্রার্থনা করছি ঈশ্বরের কাছে, যেন কাল মানে আজ কাল পরশু এরকম রোদটা যেন থাকে, তাহলে ট্রেক করেও সুবিধা, ভিডিও করতেও সুবিধা। নাহলে বৃষ্টি শুরু হয়ে গেলে না মানে অবস্থা খারাপ হয়ে যাবে। আমি তো ভিজবই, যতই রেনকোট থাকুক ভিজবো তো বটেই, আর সেই সাথে ঠান্ডা, রাস্তায় কাদা, ট্রেক করা প্রায় ইম্পসিবল হয়ে যাবে, আর ডিভাইসগুলো ভিজে পুরো খারাপ হয়ে যাবে। ফলের অনেক দোকান আছে, তো এরকম কলা বিক্রি হচ্ছে, বড় বড় কলা। এখানে কলা হচ্ছে 10 টাকা পিস, এক পিস কলার দাম হচ্ছে 10 টাকা। আর এই যে তরমুজ বিক্রি হচ্ছে, নিচে রয়েছে এরকম তরমুজ হচ্ছে এখানে 50 টাকা কেজি। আরও টুকটাক এখানে ফল টল সব কিছু আছে। বাট যে ফলটা আমার দরকার, মানে আমি আনতে ভুলে গেছি, সেটা হচ্ছে আপেল। মানে আপেলটা যদি আমি শ্রীনগর থেকেও নিয়ে আসতাম খুব কাজে লাগতো, কারণ এইসব ট্রেকিংয়ের ক্ষেত্রে আপেলে ফাইবার থাকে, তো পেটটা অনেকক্ষণ ভরি রাখে এবং এনার্জিও থাকে আপেল খেলে, মানে এর আগের অভিজ্ঞতা দিয়ে বলছি। এখন সময় বিকেল 6:31। যদি এটা আমাদের ওখানে হতো তাহলে আমি বলতাম সন্ধ্যে 6:31, কিন্তু এখানে সন্ধ্যে বলার কোনো অবকাশ নেই, কারণ একবার শুধু বাইরেটা দেখুন। টেন্টের ভেতরে চুপচাপ বসে আছি, যেরকম হাওয়া দিচ্ছে, হাওয়ার দাপট এদিকে সব জায়গায়। বাইরে কীরকম ঠান্ডা, ভেতরটা অনেকটাই কমফোর্ট টেন্টের ভেতরে। আর এই একটা লাইট জ্বলছে, মাঝে মধ্যে লাইট দপদপ করছে। এখানে ফোন চার্জ দেওয়ার জায়গা রয়েছে, বাট মাঝে মধ্যে কারেন্ট আসছে আর কারেন্ট যাচ্ছে, এরকম একটা সিচুয়েশন। এখানেই আর কি বালিশ ফালিশ নিয়ে রাত্রের ঘুমটা কোনো দিতে পারলে বাঁচি। মনে হচ্ছে এখনই ঘুমিয়ে যায়। 19:30, সন্ধ্যে 7:30, মানে বলা ভালো এখানে বিকেল 7:30। চাঁদটা দেখুন কত সুন্দর। এই মেঘ, পাহাড়ের রং পুরো আকাশের নীলের সাথে মিশে গিয়ে একটা অন্যরকম রং ধারণ করেছে। আমার মনে হয় প্রকৃতির সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য উপভোগ করতে গেলে সব থেকে দুর্গম জায়গাতেই আসতে হয়, মানে সেখান থেকেই প্রকৃতির সর্বশ্রেষ্ঠ সৌন্দর্যটা ফিল করা যায়। সময় যত এগোচ্ছে, বেলা যত ফুরিয়ে আসছে, ততই যেন একটা বিশাল মেলার চেহারা নিচ্ছে অমরনাথ যাত্রার বালটাল বেস ক্যাম্প। প্রচুর তীর্থযাত্রী এখানে এসছে, যারা আগামীকাল এবং তারপরে যাত্রা করবে। দেখুন একবার চারিদিকে পুরো মেলার মতো চেহারা নিয়েছে, আমরা যেরকম মেলায় গিয়ে দেখি ঠিক সেরকম একটা চেহারা নিয়েছে। আর সেই সাথে সন্ধ্যা হতে হতেই কিন্তু আলোতে সেজে উঠেছে এখানকার সমস্ত লঙ্গরগুলো। আমিও চলে এসেছি এখানে কিছু খাওয়া দাওয়া করার জন্য, কারণ চটপট কিছু খাওয়া দাওয়া করে ঘুমাতে হবে। এই যে এই বিকেলটা, যে বিকেলটা আর হয়তো কালকে আর ঘুরে আসবে না, কারণ কালকে হয়তো এই সময় পঞ্চতারিণী পৌঁছে যাবো, সেই অনুভূতিটা সত্যি অন্যরকম, সত্যি অনবদ্য। खीरा दीजिए ना, खीरा। जय भोले, जय भोले बाबा, जय भोले जी की, जय बाबा जी की, फिर जय भोले की। থালা তো নিয়ে নিলাম খাওয়ার জন্য, কিন্তু বসে জায়গা কই? এতে মনে হচ্ছে বিয়ে বাড়ির মতো একদম ফুল ব্যাচ হয়ে গেছে, জায়গা পাওয়াটাই মুশকিল হয়ে যাচ্ছে। বাট এখানে যারা সেবক আছেন তারা হেল্প করে দেবে জায়গা পাওয়ার জন্য, মানে খালি হলে আপনাকে সাথে করে নিয়ে যাবে এবং বসানোর ব্যবস্থা করে দেবে। মানে এই জিনিসটা না, এই যে লঙ্গরে খাওয়া, এটা কিন্তু একটা সত্যি অন্যরকম অনুভূতি। নেই ঝুড়া নেই ছোড়ুঙ্গা, যাই বললে কি, এটা তো প্রসাদ এক ধরনের। তোরা বলছে যে এটাকে মানে
এঁঠো রাখবেন না, সবটা খেয়ে নেবেন। পারলে কম নিন কিন্তু নষ্ট করবেন না, বারবার নিন কিন্তু নষ্ট করবেন না। প্লাস এদের যারা সেবকরা তারা এসে এসে খাবার আর কি সার্ভ করে দিচ্ছে। এই জিনিসটার অনুভূতি আমি বলবো যে যারা আপনারা ব্লগস দেখছেন তারা অন্তত একবার সবাই প্লিজ নিন। এই যে রুটি আর এই যে পায়েস খাচ্ছি, एक्सीलेंट टेस्ट। थोड़ा सब्जी दीजिए ना, सब्जी ओके ओके आलू गोभी का। हाँ লঙ্গর মানে ওই যে একটা ল্যাবড়া খাইয়ে দিলাম ওরকম নয়, একদম যথেষ্ট খাবারের কোয়ালিটি রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা রয়েছে এবং সেই সাথে খাবারের টেস্ট সেরকম দারুণ রয়েছে। শুয়ে পড়লাম কারণ বাইরে ভীষণ ঠান্ডা, অবশেষে কম্বলের আশ্রয় নিতেই হলো। দেখা হচ্ছে কালকে আপনাদের সাথে, যে পর্বে আমি আপনাদের সবাইকে নিয়ে ট্রেক করব অমরনাথ বা বাবা বরফানির দর্শনের উদ্দেশ্যে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের পর্বে। এ রাস্তা না নদী রে ভাই। পরবর্তী পর্বে আপনাদের সবাইকে সাথে নিয়ে আমি রওনা দেব বালটাল থেকে 16 কিলোমিটার দূরে বরফানি বাবার বা অমরনাথের গুফার উদ্দেশ্যে। আর ওই পর্ব দেখার পর আপনাদের কোনোদিনই হয়তো অমরনাথ যেতে না পারার আফসোস থাকবে না।